নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, এই রাজ্যে যে দুর্নীতি বিরোধী অভিযান চলছে, যে দুর্নীতির বিরুদ্ধে তদন্ত চলছে, সেই তদন্তের মাস্টার মাইন্ড হচ্ছেন দুজন। একজন হচ্ছে পাজি পিসি, একজন হচ্ছে ভণ্ড ভাইপো। পাজি পিসির থেকেও ডেঞ্জারাস বেশি হচ্ছে ভণ্ড ভাইপো। এই ভণ্ড ভাইপোর বিরুদ্ধে তদন্তকারী সংস্থাগুলির হাতে এমন প্রমাণ আছে যে আজ ইচ্ছা করলে কাল হবে না, আজকেই ঘাড় ধরে তাকে জেলে পুড়ে দেওয়া যেতে পারে। এমনটাই একটা পারসেপশন কিন্তু সাধারণ মানুষের মধ্যে আছে। কিন্তু তাও কোন অজ্ঞাত কারণে সেই ভণ্ড ভাইপো আজও বাইরে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, আজও সেই পাজি পিসি তার পাজিগিরি চালিয়ে যাচ্ছে। তার কারণ অনেকেই আঙুল তুলছেন বিজেপি, বিশেষ করে নরেন্দ্র মোদীর রাজনৈতিক ব্যাপারটা নিয়ে। তাদের মতে হচ্ছে যে এই নরেন্দ্র মোদীর সঙ্গে তিনি মুখে যতই বলুন তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন, তিনি দুর্নীতিবাজদের ছাড়বেন না, পরিবারবাদকে ছাড়বেন না, কিন্তু কোথাও গিয়ে তিনি একটা সমঝোতা করছেন রাজনৈতিক কারণে। কোন রাজনৈতিক কারণে? না, কোথাও গিয়ে একটা সম্ভাবনা তৈরি হয়েছে যেখানে তার বাইরে থেকে বেশ কিছু রাজনৈতিক দলের সমর্থন দরকার আছে। কিভাবে সমর্থন দরকার আছে? যেসব রাজ্যে সরাসরি বিজেপি বনাম কংগ্রেস লড়াইটা হচ্ছে, সেখানে বিজেপি জিততে গেলে নাকি বাইরের অন্যান্য রাজনৈতিক দলের সাহায্য দরকার আছে। তারা গিয়ে কংগ্রেসকে ভাঙাবে, তবেই বিজেপি জিততে পারবে। এমনকি আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি কাঙ্ক্ষিত যে সংখ্যাগরিষ্ঠতার আসন রয়েছে, অর্থাৎ 272, সেই জায়গাটা অ্যাচিভ নাও করতে পারে। তার পিছনে অনেক কারণ আছে। এখন যদি তারা অ্যাচিভ করতে না পারে, তারা তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসবে না। তাই তারা সেই পাজি পিসি আর ভণ্ড ভাইপোকে ছেড়ে রেখেছে, যাতে তারা রাজনৈতিক প্রভাব খাটিয়ে যদি সেরকম সিচুয়েশন আসে, বাইরে থেকে তারা সমর্থন করে দেবে এবং সেই জায়গায় নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবেন। এমনকি এই পাজি পিসি ভণ্ড ভাইপোকে নাকি ছেড়ে রাখা হয়েছে এই কারণেই যে এই মোদী বিরোধী একটা বৃহত্তর জোট হয়েছে, আপনারা জানেন, যেখানে কংগ্রেস আছে, সিপিএম আছে, আম আদমি পার্টি আছে, আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেস আছে। এই পাজি পিসি আর ভণ্ড ভাইপোর এতখানি নাকি রাজনৈতিক প্রভাব, তারা ওই জোটটাকে ঘেঁটে দেবে এবং আলটিমেটলি বিজেপির বিরুদ্ধে কংগ্রেস, তারা তো একটা জাতীয় দল, তারা যদি লড়াইয়ে দাঁড়ায়, তারা যদি ঠিক জায়গায় আসতে পারে, তাহলে নরেন্দ্র মোদী সরকার সরে যাবে, কিন্তু সেই জায়গাটা ঘেঁটে দিয়ে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী হতে সাহায্য করবে। এই রাজনৈতিক বোঝাপড়ার জায়গা থেকেই নাকি এই দিক থেকে কোনো স্টেপ নেওয়া যাচ্ছে না। এর পাশাপাশি আর একটা মতবাদ আছে। কি মতবাদ? না, এই বিজেপির যারা অভিভাবক বলা হয়, সেই আরএসএস সংঘ পরিবার, তাদের নাকি সমর্থন রয়েছে এই পাজি পিসি আর ভণ্ড ভাইপোর জন্য, যে কারণে চাইলেও নরেন্দ্র মোদী বা অমিত শাহ কিছু করতে পারছেন না এদের বিরুদ্ধে। এই হচ্ছে বাজার চলতি ধারণা। বিশেষ করে লোকসভা 2024 নির্বাচন, সেইটা ঘিরে এই জল্পনা আরও বেড়েছে। কেননা 2024-এর যে লোকসভা নির্বাচন হবে, সেখানে 10 বছরের অ্যান্টি ইনকামবেন্সি রয়েছে নরেন্দ্র মোদী সরকারের সঙ্গে। এর পাশাপাশি যেটা হচ্ছে, মূল্যদ্রব্য সেটার বৃদ্ধি হচ্ছে, সাধারণ জিনিসের দাম বেড়ে গেছে, পেট্রোল ডিজেলের দাম কমেনি, মানুষ ট্যাক্সের চাপে নাকি হাঁসফাঁস করছে। এর পাশাপাশি চীন বা পাকিস্তান নাকি ভারতের বিরুদ্ধে এত আগ্রাসন দেখাচ্ছে যে ভারত কোণঠাসা হয়ে আছে। এর থেকে কংগ্রেস জামানায় অনেক কিছু ছিল। এর পাশাপাশি এরা ভয়ঙ্কর রকম দুর্নীতি করছে, ব্যবসায়ী সমাজকে এরা এমন জায়গায় নিয়ে চলে যাচ্ছে, তারা ভীত, তারা আতঙ্কিত, বিভিন্ন জায়গায় আইটি রেড হচ্ছে এবং অন্যান্য কেন্দ্রীয় এজেন্সি পিছনে লেগে যাচ্ছে। ফলে দেশে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে, এমনকি ক্ষুধা সূচকে ভারত পিছিয়ে গেছে। অনেক প্রচার চলছে এবং এই সব প্রচারকে পিছনে ফেলে নরেন্দ্র মোদী আর তৃতীয়বার প্রধানমন্ত্রী হতে পারবেন না। তার ভরসা নাকি ওই পাজি পিসি আর ভণ্ড ভাইপো। তারা যদি সাহায্য করে, তবেই তার তৃতীয়বার প্রধানমন্ত্রিত্ব হওয়ার স্বপ্ন পূরণ হবে এবং সেই জন্যই এত প্রমাণ থাকা সত্ত্বেও নাকি তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ হচ্ছে না। এটা হচ্ছে বাজার চলতি মতবাদ। কিন্তু সত্যিই কি তাই? সত্যিই কি তাই? 3টি এমন রিপোর্ট এবং তার মধ্যে 2টি আন্তর্জাতিক রিপোর্ট সামনে এলো, যাতে একটা কথা বলা যেতেই পারে যে এই যে দিদি, এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারা যে ঢাকঢোল পিটিয়ে একটা ইন্ডি অ্যালায়েন্স তৈরি করেছেন, সেই তারা ময়দানে খেলতে নামার আগেই খেলা শেষ। মোদির মুখে চওড়া হাসি, বিজেপির মুখে চওড়া হাসি। কি রিপোর্ট সামনে এসছে, কারা কারা সেই রিপোর্ট নিয়ে এসছে, সেটা আপনাদের সামনে নিয়ে আসবো। তাহলেই বুঝতে পারবেন যে যারা ভাবছেন যে পাজি পিসি আর ভণ্ড ভাইপো এইসব গল্প ছড়িয়ে বেঁচে যাবে, তারা কিন্তু ভুল ভাবছেন। 3টি সংস্থা। নাম্বার 1 সংস্থা হচ্ছে বহুজাতিক ক্রেডিট রেটিং এজেন্সি ফিচ রেটিং, তারা একটা রিপোর্ট সামনে নিয়ে এসছে। এর পাশাপাশি জাপানের বৃহত্তম বিনিয়োগ ও আর্থিক সংস্থা নোমুরা,
তারা একটা রিপোর্ট সামনে নিয়ে এসছে এবং একটা ভারতীয় সংস্থা এমকে গ্লোবাল এর মুখ্য অর্থনীতিবিদ মাধবী অরোরা তিনি সংবাদ মাধ্যমের সামনে একটা রিপোর্ট নিয়ে আসছেন। তিনটি রিপোর্ট যদি কনসলিডেট করা যায় তাহলে একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে 2024 নরেন্দ্র মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে দেশের মসনদে বসা শুধুমাত্র সময়ের অপেক্ষা। ভারতবর্ষের যে রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক অবস্থান রয়েছে তাতে করে নরেন্দ্র মোদীকে তৃতীয়বার ক্ষমতা থেকে সরানোর মতো জায়গা এখনো বিরোধীরা আসতে পারেনি। তারা ক্ষমতায় আসা ছেড়ে দিন, তার বিরুদ্ধে ন্যূনতম লড়াই দেওয়ার যে জায়গাটা সেখানেও বহু 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 পিছনে রয়েছে। ফলে যারা এইসব গল্প ছড়াচ্ছিলেন এবং সেই গল্প ছড়িয়ে দিয়ে ভাবছিলেন যে সেটিং তত্ত্বটা বাজারে খাবে এবং বিজেপির ভোট ব্যাংকটা কেটে যাবে, সেই জায়গায় তারা কিন্তু মুশকিলে পড়ে গেলেন। কেন বলা হচ্ছে যে নরেন্দ্র মোদী সরকার তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসবে, কিসের বেসিসে? এটা তো একটা জাস্ট হুকস হতে পারে যে তারা গল্প বাজারে ছাড়াচ্ছেন। বিজেপি বা আরএসএস বা নরেন্দ্র মোদী তাদেরকে পয়সা দিয়ে এরকম রিপোর্ট দিতে বলেছেন না। এদের একটা বেস আছে। এই যে ফিচ রেটিং বলুন, নোমুরা বলুন বা এমকে গ্লোবাল বলুন, এরা কিন্তু এর আগে যেসব রিপোর্টগুলো দিয়েছে সেগুলো প্রত্যেকটা নিরপেক্ষ রিপোর্ট, সেটা প্রমাণিত হয়েছে এবং পরবর্তীকালে তাদের যে অ্যাসেসমেন্ট আছে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে সামনে এসছে। কেননা এদের উপর ডিপেন্ড করে বিভিন্ন ব্যবসায়ী সমিতি, ব্যবসায়ী সংস্থা, মানে সারা বিশ্ব জুড়ে যারা ব্যবস্থা করছে, গ্লোবাল লিডার, তাদের ব্যবসা। সুতরাং এরা যদি কোনো রকম ফলস রিপোর্ট দেয়, ওই যে ব্যবসায়ী মহলের যে চাপটা হবে, তারা ভুল জায়গায় কিন্তু বাজি ধরবেন এবং তার ফলে কিন্তু এইসব সংস্থাগুলো প্রবলেমে পড়ে যাবে। সুতরাং অতীতে এরা খুব ভালো ট্র্যাক রেকর্ড দেখিয়েছে এবং এরা কিন্তু প্রত্যেকেই বলছে যে নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় ফিরছে তৃতীয়বারের জন্য। কত আসন নিয়ে সেটারও একটা ভালো ব্যাখ্যা আছে এবং সেই কারণেই বলছি যে দিদির বুক কিন্তু দুরু করছে এই রিপোর্ট সামনে আসার পরে। কেন সেটা বলছি, তার আগে একটা কথা বলি যে এই যে নির্বাচনগুলো লড়তে হয়, এই নির্বাচনগুলো লড়তে গেলে আপনারা জানেন যে একটা বিশাল অর্থের প্রয়োজন হয় এবং এই অর্থটা কোথা থেকে আসে? অর্থটা আসে ব্যবসায়ী মহল থেকে। ব্যবসায়ী মহল কোথায় অর্থটা লগ্নি করে? তারা যখন বুঝতে পারে যে এই দল ক্ষমতায় আসবে তখন কিন্তু তারা তাদেরকে চাঁদা দেয়। সোজা কথায় বিজনেস ইনভেস্টমেন্ট করে সেখানে। কেননা যাদের উপর ইনভেস্টমেন্ট করছে তারা যদি নির্বাচনী লড়াইয়ের আগে চাঁদাটা দেয় তাহলে তাদের সঙ্গে একটা সুন্দর সম্পর্ক তৈরি হবে এবং ক্ষমতায় এলে বেশ কিছু সুবিধা পাবে বা তাদের ব্যবসা চালাতে গেলে যে ধরনের নীতি সংক্রান্ত প্রয়োজনীয় বদল দরকার সেই সরকার সেটা করবে। এখন যদি কোথাও থেকে হাওয়াটা উঠে যায় যে নরেন্দ্র মোদী সরকার আসছে না, তাহলে অবভিয়াসলি সেই যে প্রচারের টাকা, সেই যে নির্বাচনের জন্য যে চাঁদা, সেটা সোজা কথায় বিরোধী পক্ষের হাতে চলে যাবে এবং তারা কিন্তু আরও জমজমাট হয়ে আসরে লড়াইয়ে নামতে পারবে। আমরা 2011-য় পশ্চিমবঙ্গের যে নির্বাচনটা হয়েছিল বিধানসভা, সেখানে কিন্তু দেখেছিলাম বামফ্রন্টের থেকে অনেক বেশি ভরসা রেখেছিল ব্যবসায়ী কুল তৃণমূলের উপরে। বামফ্রন্টকে তারা চটাতে চায়নি, কিন্তু তৃণমূলকে তারা ঢেলে সাহায্য করেছিল এবং যার ফেসিলিটিটা তারা পরবর্তীকালে পেয়েছিল। সব নির্বাচনের ক্ষেত্রেই এটা হয়। এখন এমনিতেই বিজেপির বিরুদ্ধে যে জোটটা তৈরি হয়েছে সেটা ছন্নছাড়া অবস্থা। এই অবস্থায় দেশের যে বড় বড় সংস্থাগুলো রয়েছে তারা যেটা মনে করছে যে নরেন্দ্র মোদী সরকার যদি এখানে তৃতীয়বার ক্ষমতায় ফেরত আসে তাহলে অর্থনীতি, বাণিজ্য সংক্রান্ত নিয়ম নীতিও বিশেষ বদল হবে না, যেটা কিন্তু তাদেরকে ভীষণ ভীষণ সাফল্য দিচ্ছে। 2014 সালে নরেন্দ্র মোদী সরকার যখন ভারতবর্ষে ক্ষমতায় এসেছিল তখন ভারতের সূচক মার্কেট দেখুন, শেয়ার মার্কেট দেখুন, আর এখন শেয়ার মার্কেট দেখুন, যে আকাশ পাতাল তফাৎটা হয়েছে। সেটা কিন্তু ব্যবসায়ী মহলের পজিটিভ যে টার্মটা রয়েছে, এই সরকারের প্রতি আস্থা রয়েছে, সেটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। এর পাশাপাশি তারা আরেকটা জিনিস দেখছে এখানে, যে দীর্ঘমেয়াদী অগ্রগতির সামনে বাধা অনেকটাই কেটে যাবে। ওই যে লাল ফিতের ফাঁস, যতই এখানে মমতা ব্যানার্জি চিৎকার করুন যে তিনি সিঙ্গেল উইন্ডো করে দিয়েছেন, ব্যবসায়ীর অনুকূল পরিস্থিতি করে দিয়েছেন, মুখে বলে হয় না, কাজে করে দেখাতে হয়, যেটা নরেন্দ্র মোদী সরকার দেখাচ্ছে। যে কারণে যারা গ্লোবাল লিডার তারা ভারতবর্ষে ইনভেস্টমেন্টের কথা ভাবছে, ইনভেস্টমেন্ট করতে আসছে। এবং আরেকটা যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা ব্যবসার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নীতি সংক্রান্ত সিদ্ধান্তগুলোর ক্ষেত্রেও বাধা আসবে না। অর্থাৎ কোনো একটি সংস্থা তারা চাইছে যে তারা ভারতবর্ষে বিজনেস করতে চায় বা তাদের বিজনেসটাকে এইভাবে এগিয়ে নিতে চায়, সেখানে ট্যাক্স সংক্রান্ত হোক বা অন্যান্য অনেক রকম নিয়ম নীতি থাকে তো ব্যবসার, সেইখানে যদি এই ফেসিলিটি সরকারটা করে তাহলে কিন্তু সেটা আরও বেশি বুম হবে এবং সেখানে সরকার কিন্তু তাদেরকে সেটা সাহায্য করছে। এবং যেখানে এই বাণিজ্য সংস্থাগুলো লাভ করছে তার ফল সরাসরি ভারতীয় অর্থনীতিতে আসছে, ভারতীয় অর্থনীতি বুম হচ্ছে এবং সেইখানে যত অর্থনীতির জোর বাড়বে ভারত কিন্তু গ্লোবাল লিডার হওয়ার দিকে এগোবে, আরও বেশি ইনভেস্টমেন্ট তারা অ্যাট্রাক্ট করতে পারবে। অর্থাৎ এটা একটা গিভ অ্যান্ড টেক পলিসি। সরকারও বুঝছে যে বাণিজ্যকে আমাকে সাহায্য করতে হবে, বাণিজ্য
বাণিজ্য মহলকে, শিল্প মহলকে আমাকে সাহায্য করতে হবে। শিল্প মহলও দেখছে এই সরকারের প্রতি যদি আস্থা রাখি, তারা আমাদের জন্য ভাবছে, এরা আমাদের বান্ধব, আমাদের বন্ধু গোত্রীয়, এখানে করলে আমার বিজনেস আরও বাড়বে। আর ভারতীয় সরকার দেখছে এদেরকে যদি আমি সাহায্য করি, এদের বিজনেস যদি বাড়ে, আমার অর্থনীতি স্ট্রং হচ্ছে, আমি আরও বেশি বিজনেসকে অ্যাট্রাক্ট করতে পারবো, আমি দেশের মানুষের জন্য আরও ফেসিলিটি নিয়ে আসতে পারবো। এই যে একটা সাম্যের জায়গা, এটা কিন্তু নরেন্দ্র মোদী সরকারকে অনেকটা বুস্ট আপ করবে। এবং আরেকটা আপনাদের কথা বলি, এই যে 5 রাজ্যের নির্বাচন হয়ে গেল, সেখানে এই বিরোধীরা অনেক বড় বড় কথা বলেছিল, বিজেপি ক্ষমতায় আসবে না, মানুষ ছুঁড়ে ফেলে দেবে, সেম ফাইনাল ভোট। কিন্তু কি দেখা গেল? এই 5 রাজ্যের মধ্যে 3 রাজ্যে তো ক্ষমতায় ফিরলই বিজেপি, মধ্যপ্রদেশের ক্ষমতায় ফিরল, ছত্তিশগড় এবং রাজস্থানে কংগ্রেস ছিল, তাদেরকে হটিয়ে ক্ষমতায় ফিরল, তেলেঙ্গানাতে যথেষ্ট ভালো ফলাফল করে দেখিয়ে দিল। তার ফলে লোকসভা নির্বাচনের যে ফলাফল কি হতে চলেছে সেটা নিয়ে সংশয় অনেকটাই কেটে গেছে। এবং সবথেকে ইম্পর্টেন্ট যেটা হয়েছে, যেহেতু নরেন্দ্র মোদী সরকার আসছে, যারা শিল্প বান্ধব, যারা বাণিজ্য বান্ধব সরকার, তারা আসছে, তার মানে লোকসভা নির্বাচনেও তারা আসবে, সেই সংশয় কেটে গেছে। সুতরাং এখানে দীর্ঘমেয়াদী আমরা ফসল পাবো, দীর্ঘমেয়াদী আমরা এখান থেকে লাভ করতে পারবো। ফলে শেয়ার বাজার কিন্তু তারপর থেকেই চরচর করে বাড়তে শুরু করে গেছে। যে মুহূর্তে এখানে একটা টালমাটাল সরকারের পরিস্থিতি হবে, শেয়ার বাজার কিন্তু ধপাস করে পড়বে, বাণিজ্য মহল লোকসানের মুখ দেখবে, এবং তার ফলে যেটা হবে, তারা কখনোই চাইবে না যে একটা আনস্টেবল গভর্নমেন্ট হোক। তাই যতই এখানে মমতা বন্দ্যোপাধ্যায়, সোনিয়া গান্ধী, সীতারাম ইয়েচুরিরা একটা বলার চেষ্টা করুন যে মানুষ ক্ষিপ্ত, মানুষ কিন্তু ক্ষিপ্ত নয়। নরেন্দ্র মোদী সরকার তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসছে, এটা কার্যত নিশ্চিত হয়ে যাচ্ছে। এবং এখানে যেটা বাণিজ্য মহল বলছে যে বিজেপি সরকার ক্ষমতায় ফিরলে দীর্ঘমেয়াদী অগ্রগতি শুধু নিশ্চিত হবে তা নয়, নীতি সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়াও জারি থাকবে। অর্থাৎ প্রত্যেক বছর যেই নীতি বদল হচ্ছে, যাতে অ্যাকচুয়ালি বাণিজ্য মহল হেল্প পাচ্ছে, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। এইবার আসছে আমি শেষ পয়েন্টে, যে বিজেপি তো ক্ষমতায় আসবে বলা হচ্ছে, কিন্তু কত আসন নিয়ে আসবে, এটা একটা খুব ইম্পর্টেন্ট জায়গা। কেননা গতবার ছিল যে বিজেপি একাই 272 আসন নিয়ে আসবে, তারা 300 ক্রস করেছিল। এবার বলেছে আপকি বার 400 পার। বিজেপিও জানে যে একটা যদি জোট সরকার হয়, একটা যদি কোনো রকমের ক্ষমতায় আসা সরকার হয়, তার উপরে কিন্তু সবসময়ই চাপ থাকবে, তারা কিন্তু সেই রকম নীতি সিদ্ধান্ত নিতে পারবে না। কিন্তু তারা যদি এমন সিদ্ধান্ত নিতে চায় যেখানে দেশের এই করাপশনটাকে তারা শেষ করে দেবে, পরিবারবাদটাকে তারা শেষ করে দেবে, এবং দীর্ঘমেয়াদী ক্ষেত্রে ভারতবর্ষের রাজনীতিতে বিজেপি রাজ করবে, এই জায়গাটা যদি করতে হয়, তাহলে কিন্তু এবারের লোকসভা নির্বাচনে ওই 300 আসনে হবে না, সত্যিই 400 আসনের দিকে তাদেরকে টার্গেট করতে হবে। এমন একটা ম্যান্ডেট জনগণের কাছ থেকে নিতে হবে যেখানে জনগণ কিন্তু বিরোধীদের মুখে ঝামা ঘষে দিয়ে বলে দেবে যে তোমাদের এই দুর্নীতির রাজনীতি আমরা চাই না, তোমরা যে দেশটাকে এতদিন পিছনে টেনে এনেছো সেই রাজনীতি আমরা চাই না। ভারত যে ট্রিলিয়ন অর্থনীতির রাজনীতি করতে চাইছে, গ্লোবাল লিডার হতে চাইছে, আজকে আমেরিকা দেখলে, চীন দেখলে, জাপান দেখলে, ইউরোপ দেখলে, ইংল্যান্ড দেখলে, জার্মানি দেখলে, নরেন্দ্র মোদীকে দেখলে তারা ছুটে আসে। এই যে জায়গাটা হচ্ছে, অর্থাৎ ভারতের পজিশনটা সেটা হচ্ছে বলেই তো নরেন্দ্র মোদীর সঙ্গে সকলে সখ্যতা বানাতে চাইছে। যদি বিশ্বের দাদা হয় ভারতবর্ষ, তাহলে ভারতীয় অর্থনীতি যে বুমটা হবে, তার আলটিমেট রেজাল্টটা পাবে তো ভারতবাসী। এই জায়গাটা যদি করতে হবে, এবং সেখানে এই 3 সংস্থা যেটা বলছে তাদের রেটিংয়ে, যে কত আসনে জয় হবে তা শাসকের সংস্কারের সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে। অর্থাৎ এখানে তারা স্পষ্ট করে বলে দিচ্ছে যে যদি কোথাও গিয়ে কোনো রকমে এইখানে একটা সাধারণ মানুষের মধ্যে এই আস্থাটা টলে যায় যে নরেন্দ্র মোদী মুখে যে কথাটা বলছেন, বাস্তবে সেটা করতে পারছেন না। এই যে তিনি বলছেন দুর্নীতির বিরুদ্ধে লড়বো, পরিবারবাদের বিরুদ্ধে লড়বো, এই লড়াইটা কঠিন, কিন্তু সেই লড়াইটাই তিনি আন্তরিক কিনা। যদি ওই পিসি ভাইপোকে ছেড়ে দেওয়া হয়, পাজি পিসি আর ভণ্ড ভাইপোকে ছেড়ে দেওয়া হয়, তাহলে বাংলার মানুষ কি ভাববে? বাংলার মানুষ ভাববে যে না, এ তো আন্তরিক নয়, মুখে এক কথা বলে, কাজে এক কথা বলে, নিশ্চয়ই কোথাও একটা স্বার্থ জড়িয়ে আছে যে কারণে ছেড়ে দিচ্ছে। যেটা প্রথমেই বলে শুরু করলাম, যে এত প্রমাণ রয়েছে, আজ চাইলে কাল করার দরকার নেই, আজই ঘাড় ধরে তুলে নিয়ে যেতে পারে, তারপরে কেন ওয়েট করছে? এই জায়গাটা যদি ভোট অবধি চলে, ভোট অবধি ছেড়ে দিন, ডিসেম্বর মাসের মধ্যে যদি কিছু না হয়, তাহলে তো বাংলার মানুষের রাস্তা টলে যাবে। এইখান থেকে তারা গতবারে যেটা আসনও পাবে না, 5-7টা আসন হয়তো খুব বেশি হলে বিজেপি বাংলা থেকে পাবে। তাহলে ওই যে 400 স্বপ্ন, বাংলায় 42টা আসন আছে, সেখানে 5-7টা আসন পেলে কখনো বিজেপি পূর্ণ করতে পারবে? 400 আসন পাওয়া মানে 542টার মধ্যে, 44টার মধ্যে, মানে তাদেরকে কিন্তু সারা ভারতবর্ষের সমস্ত রাজ্য থেকে ম্যাক্সিমাম আসন নিয়ে আসতে হবে। এবং বিশেষ করে দক্ষিণ ভারত, যেখানে বিজেপি এখন সংগঠন বাড়াচ্ছে কিন্তু আসন পাওয়ার মতো জায়গায় যায়নি, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা,
কতগুলো আসন পাবে। এমনকি কর্ণাটকে 2019-এ যতগুলো আসন পেয়েছিল, এবারে সেখান থেকে আসন কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি তারা কিন্তু স্যাচুরেশন পিরিয়ডে চলে গিয়েছিল উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট এই সব রাজ্যগুলোতে। ফলে তাদের যে আসন বাড়াবার জায়গা রয়েছে সেটা পড়ে রয়েছে পূর্ব ভারত, অর্থাৎ পশ্চিমবঙ্গ, ওড়িশা, ঝাড়খণ্ড এইসব জায়গাতে কিন্তু বিজেপির আসন বাড়াবার জায়গা রয়েছে ওই আবকি বার 400 বার যদি করতে হয়। আর সেই জায়গাটায় করতে গেলে এই সব রাজ্যের মানুষের আস্থা কিন্তু জিততেই হবে, এবং সেইখানে এই রেটিং কিন্তু স্পষ্ট করে দিচ্ছে যে নরেন্দ্র মোদী সরকার এবার কিন্তু দুর্নীতির বিরুদ্ধে সর্বাত্মক লড়াইয়ে যাবে। কেননা এই দুর্নীতির বিরুদ্ধে একটা সরকার লড়ছে এবং সেই লড়াইয়ে তাদের কোনো নেতা দুর্নীতির সঙ্গে যুক্ত নয়। যখন ইউপিএ 1 বা ইউপিএ 2 হচ্ছে, আমরা কি দেখছি তাদের একের পর এক হেভিওয়েট মন্ত্রী লক্ষ লক্ষ কোটি টাকার দুর্নীতিতে জড়িয়ে পড়ছে। এমনকি বাকি যে আঞ্চলিক দলগুলোর সরকার এখন রাজ্যে রাজ্যে চলছে, তাদের সরকার চলাকালীন অবস্থায় তাদের বিরুদ্ধে দুর্নীতির একটা অভিযোগ আসছে। আর তারা কি বলছে, নরেন্দ্র মোদী সরকার যেদিন ক্ষমতা থেকে সরে যাবে সেদিনকে নাকি তাদের বিরুদ্ধে অনেক দুর্নীতি সামনে আসবে। সেদিনকে ভাবা যাবে। এখন যে দলটা ক্ষমতায় আছে তাদের বিরুদ্ধে তো দুর্নীতি বার করতে পারছো না। এবং যেটা আরেকটা প্রচার করা হচ্ছে যে এই সরকার শুধু ধর্মের ভিত্তিতে রাজনীতি করে ক্ষমতায় ঠিক আছে, না। ব্যবসায়ী মহল ধর্ম বোঝে না, ব্যবসায়ী মহল রাজনীতি খুব ভালো করে বোঝে। তারা এইটুকুনি জানে যে কাদের হাত থেকে সংস্কার পাচ্ছি, কাদের হাত থেকে সোজা কথায় লাভ পাচ্ছি। তাদের আস্থা, তাদের সংস্থাগুলোর যে রেটিং, তার আস্থা যদি নরেন্দ্র মোদী সরকারের কাছে আসে, তার মানে এই সিগন্যাল কিন্তু তার কাছে পৌঁছে গেছে যে দুর্নীতির বিরুদ্ধে তুমি লড়ো, এবং যে লড়াইটা শুরু করেছো সেটা এবার ফুল স্পিডে বন্দে ভারতের গতিতে লড়ো। আর তাতে করেই কিন্তু ছত্রখান হয়ে যাবে বিরোধী পক্ষ, এবং আবকি বার 400 বারের যে নারা বিজেপি লাগাচ্ছে সেটা কিন্তু আর অলীক স্বপ্ন লাগবে না। ফলে এই 3 রেটিং অনেকটা শক্তিশালী করে দিল নরেন্দ্র মোদী সরকারের হাত, এবং যে স্পিডটার কথা আমরা দুর্নীতি তদন্তের ক্ষেত্রে ভাবছিলাম, সেই স্পিডটা এবার দেখা শুধু সময়ের অপেক্ষা, এমনটাই কিন্তু বিশেষজ্ঞ মহল মনে করছে। আপনারা কি মনে করছেন? সত্যিই বাস্তবের সঙ্গে মিল রয়েছে এই 3 সংস্থার রেটিংয়ের? তারা কি সত্যিটা বলছে? এবং নরেন্দ্র মোদী সরকার শেষ পর্যন্ত সেই মেরুদণ্ডটা সোজা রেখে এই দুর্নীতির বিরুদ্ধে কাঙ্ক্ষিত লড়াইটা দিতে পারবে? সেই পাজি পিসি আর ভণ্ড ভাইপোকে জেলে ঢোকাতে পারবে? ইঙ্গিত কি সেদিকেই দিচ্ছে না? কি মনে হচ্ছে আপনাদের? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এমনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।